নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। গল্প পাঠের আসরে একটা নতুন গল্প নিয়ে চলে এলাম। এই গল্পটি খুব বিখ্যাত একটি গল্প, হয়তো অনেকের পড়া। এটি এমনই একটি গল্প যেটি বারবার পড়তে ইচ্ছে করে বা বারবার শুনতেও ইচ্ছে করে, এবং যাদের কোনো কারণে পড়া বা শোনা হয়ে ওঠেনি তাদের তো অবশ্যই এই শোনাটা, এই গল্পটা একটা সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে। এতটাই মর্মস্পর্শী গল্প এটি। আজকে পড়ব বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা রানুর প্রথম ভাগ। আমার ভাইঝি রানুর প্রথম ভাগের গণ্ডি পার হওয়া আর হইয়া উঠিল না। তাহার সহস্রবিধ অন্তরায়ের মধ্যে দুইটি বিশেষ উল্লেখযোগ্য। এক, তাহার প্রকৃতিগত অকালপক্ষ গিন্নিপনা, আর অন্যটি তাহার আকাশচুম্বী উচ্চাকাঙ্ক্ষা। তাহার দৈনিক জীবন প্রণালী লক্ষ্য করিলে মনে হয়, বিধাতা যদি তাহাকে একেবারে তাহার ঠাকুরমার মতো প্রবীণা গৃহিণী এবং কাকার মতো MA-BL করিয়া পাঠাইতেন, তাহা হইলে তাহাকে মানাইতও ভালো এবং সেও সন্তুষ্ট থাকিত। তাহার 30-40 বৎসর পরবর্তী ভাবী নারীত্ব হঠাৎ কেমন করিয়া 30-40 বৎসর পূর্বে আসিয়া পড়ায় তাহার ক্ষুদ্র শরীর মনটিতে আর আঁটিয়া উঠিতেছে না। রানুর কার্যকলাপ দেখিলে এই রকমই একটা ধারণা মনে উপস্থিত হয়। প্রথমত, শিশুসুলভ সমস্ত ব্যাপারেই তাহার ক্ষুদ্র নাসিকাটি তাচ্ছিল্যে কুঞ্চিত হইয়া ওঠে। খেলাঘর সে মোটেই বরদাস্ত করিতে পারে না। ফ্রক জামাও নয়, এমনকি নোলক পরাও নয়। মুখটা গম্ভীর করিয়া বলে, আমার কি আর ওসবের বয়স আছে মেজকা? বলিতে হয়, না মা, আর কি, 3 কাল গিয়ে 1 কালে ঠেকল। রানু চতুর্থকালের কাল্পনিক দুশ্চিন্তা দুর্ভাবনায় মুখটা অন্ধকার করিয়া বসিয়া থাকে। আর দ্বিতীয়ত, কতকটা বোধ হয় শৈশবের সহিত সম্পর্কিত বলিয়াই তাহার ঘোরতর বিতৃষ্ণা প্রথম ভাগে। দ্বিতীয় ভাগ হইতে আরম্ভ করিয়া তাহার কাকার আইন পুস্তক পর্যন্ত আর সবগুলির সহিতই তাহার বেশ সৌহার্দ্য আছে, এবং তাহাদের সহিতই তাহার দৈনিক জীবনের অর্ধেকটা সময় কাটিয়া যায় বটে, কিন্তু প্রথম ভাগের নামেই সমস্ত উৎসাহ একেবারে শিথিল হইয়া আসে। বেচারির মলিন মুখখানি ভাবিয়া মাঝে মাঝে আমি এলাকারি দিই। মনে করি, যাকে বাবু, মেয়ে নাইবা এখন থেকে বই স্লেট নিয়ে মুখ গুঁজরে রইল, ছেলে হওয়ার পাপটা তো করেনি, নেহাতি দরকার বোধ করা যায়, আর একটু বড় হোক তখন দেখা যাবে খন। এই রকমের দিনগুলো রানুর বেশ যায়। তাহার গিন্নিপনা সতেজে চলিতে থাকে এবং পড়াশোনারও বিষম ধুম পড়িয়া যায়। বাড়ির নানা স্থানের অনেক সব বই হঠাৎ স্থানভ্রষ্ট হইয়া কোথায় যে অদৃশ্য হয় তাহার খোঁজ দুরূহ হইয়া ওঠে, এবং উপরের ঘর নিচের ঘর হইতে সময়ে অসময়ে রানুর উঁচু গলায় পড়ার আওয়াজ আসিতে থাকে। ওই কয়ে জফলা ঐক্য, ময়াকার মূর্ধন্যয় হ্রস্বই কয়ে জফলা মানিক্য, বা পাখি সব করে রব রাতি পোহাইল, অথবা রাঙা কাকার আইন মুখস্থ করার ঢঙে ওয়্যার অ্যাজ ইট ইজ ইত্যাদি। আমার লাগে ভালো, কিন্তু রানুর স্বাভাবিক স্বতঃস্ফূর্ত এইরকম দিনগুলো বেশি দিন স্থায়ী হইতে পারে না। ভালো লাগে বলিয়াই আমার মতির হঠাৎ পরিবর্তন হইয়া যায়, এবং কর্তব্যজ্ঞানটা সমস্ত লঘুতাকে ভ্রুভঙ্গি করিয়া প্রবীণ গুরু মহাশয়ের বেশে আমার মধ্যে জাঁকিয়া বসে। সনাতন যুক্তির সাহায্যে হৃদয়ের সমস্ত দুর্বলতা নিরাকরণ করিয়া গুরু গম্ভীর স্বরে ডাকতেই, রানু। রানু এ স্বরটি বিলক্ষণ চেনে, উত্তর দেয় না। মুখটি কাঁদো কাঁদো করিয়া নিতান্ত অসহায় ভালো মানুষের মতো ধীরে ধীরে আসিয়া মাথা নিচু করিয়া দাঁড়ায়। আমার আওয়াজটা তাহার গলায় যেন একটা ফাঁস পড়াইয়া টানিয়া আনিয়াছে। আমি কর্তব্যবোধে আরও কড়া হইয়া উঠি, সংক্ষেপে বলি, প্রথম ভাগ, যাও।
ইহার পরে প্রতিবারই যদি নির্বিবাদে প্রথম ভাগটি আসিয়া পড়িত এবং যেন তেন প্রকারেণ দুইটা শব্দ গিলাইয়া দেওয়াও যাইত, তো হাতে খড়ি দেওয়া স্তক এই যে 2.5 বৎসর গেল, ইহার মধ্যে মেয়েটাও যে প্রথম ভাগের ও কয়টা পাতা শেষ করিতে পারিত না এমন নয়। কিন্তু আমার হুকুমটা ঠিকমতো তামিল না হইয়া কতগুলো জটিল ব্যাপারে সৃষ্টি করে মাত্র। যেমন এরূপ ক্ষেত্রে কোনো কোনো বার 2-3 দিন পর্যন্ত রানুর টিকিটি আর দেখা যায় না। সে যে কোথায় গেল, কখন আহার করিল, কোথায় শয়ন করিল, তাহার একটা সঠিক খবর পাওয়া যায় না। 2-3 দিন পরে হঠাৎ যখন নজরে পড়িল, তখন হয়তো সে তাহার ঠাকুর দাদার সঙ্গে চায়ের আয়োজনে মাতিয়া গিয়াছে, কিংবা তাহার সামনে প্রথম ভাগটাই খুলিয়া রাখিয়া তাহার কাকাদের পড়ার খরচ পাঠানো, কিংবা আহার্য দ্রব্যের বর্তমান দুর্মূল্যতা প্রভৃতি সংসারের কোনো একটা দুরূহ বিষয় লইয়া প্রবল বেগে জ্যাঠামি করিয়া যাইতেছে, অথবা তাহার বাগানের জোগাড় যন্ত্রের দক্ষিণ হস্ত স্বরূপ হইয়া সব বিষয়ে নিজের মন্তব্য দিতে দিতে সঙ্গে সঙ্গে ঘুরিয়া বেড়াইতেছে। আমার দিকে হয়তো একটু আর চোখে চাহিল, বিশেষ কোনো ভয় বা উদ্বেগ নাই, জানে এমন দুর্ভেদ্য দুর্গের মধ্যে আশ্রয় লইয়াছে যেখানে সে কিছুকাল সম্পূর্ণ নির্বিঘ্ন। আমি হয়তো বলিলাম, কই রানু, তোমায় না 3 দিন হলো বই আনতে বলা হয়েছিল? সে আমার দিকে না চাহিয়া বাবার দিকে চায় এবং তিনিই উত্তর দেন, ও হে, সে একটা মহা মুশকিল ব্যাপার হয়েছে, ও বইটা যে কোথায় ফেলেছে। রানু চাপা স্বরে শুধরাইয়া দেয়, ফেলিনি, বলো কে যে চুরি করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কে যে চুরি করে নিয়েছে, বেচারি অনেকক্ষণ খুঁজেও। রানু জোগাইয়া দেয়, 3 দিন খুঁজে খুঁজে হয়রান হয়েও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার গিয়ে 3 দিন হয়রান হয়েও শেষে না পেয়ে হাল ছেড়ে, রানু ফিসফিস করিয়া বলিয়া দেয়, হাল ছাড়িনি এখনো। হ্যাঁ হ্যাঁ, ওর নাম কি হাল না ছেড়ে ক্রমাগত খুঁজে খুঁজে বেড়াচ্ছে। যা হোক, একখানা বই আজ এনে দিও, কতই বা দাম। রাগ করিয়া বলি, তুই বুঝি এই কাটারি হাতে করে বাগানে বাগানে বই খুঁজে বেড়াচ্ছিস, লক্ষ্মী ছাড়া মেয়ে? কাতরভাবে বাবা বলেন, আহা, ওকে আর এ সামান্য ব্যাপারের জন্য গালমন্দ করা কেন, এবার থেকে ঠিক করে রাখবে তো গিন্নি? রানু খুব ঝুঁকাইয়া ঘাড় নাড়ে। আমি ফিরিয়া আসিতে আসিতে শুনিতে পাই, তোমায় অত করে শেখাই, তবু একটু মনে থাকে না দাদু, কি যেন হচ্ছ দিন দিন। কখনো কখনো হুকুম করিবার খানিক পরে বইটার 8খানা আনিয়া হাজির করিয়া সে খোকার উপর প্রবল তম্বি আরম্ভ করিয়া দেয়, তোমার আদুরে ভাইপোর কাজ দেখো মেচকা, লোকে আর পড়াশুনো করবে কোথা থেকে? আমি বুঝি কাহার কাজ, কটমট করিয়া চাহিয়া থাকি। দুষ্টু ছুটিয়া গিয়া বামাল শুদ্ধ খোকাকে হাজির করে। সে বোধহয় তখন 1খানা পাতা মুখে পড়িয়াছে এবং বাকিগুলার কি করিলে সবচেয়ে সদ্গতি হয় সেই সম্বন্ধে গবেষণা করিতেছে। তাহাকে আমার সামনে ধপ করিয়া বসাইয়া রানু রাগ দেখাইয়া বলে, পেত্তয় না যাও দেখো, আচ্ছা এ ছেলের কখনো বিদ্যা হবে মেচকা? আমি হয়তো তখন বলি, ওর কাজ না তুমি নিজেই ছেড়েছ রানু, ঠিক আগেকার 5খানা পাতা ছেঁড়া। যত বলি তোমায় কিচ্ছু বলবো না, খাম 30 বই তো শেষ হলো। ধরা পড়িয়া লজ্জা ভয় অপমানে নিশ্চল নির্বাক হইয়া এমনভাবে দাঁড়াইয়া থাকে যে নেহাত নৃশংস না হইলে উহার উপর আর কিছু তাহাকে বলা যায় না। তখনকার মতো শাস্তির কথা ভুলিয়া তাহার মনের গ্লানিটুকু মুছাইয়া দিবার জন্য আমাকে বলিতেই হয়, হ্যাঁ রে দুষ্টু, দিদির বই ছিঁড়ে দিয়েছিস? আর তুমিও তো ওকে একটু একটু শাসন করবে রানু, ওর আর কতটুকু বুদ্ধি বলো? চাঁদ মুখখানি হইতে মেঘটা সরিয়া গিয়া হাসি ফোটে। তখন আমাদের দুইজনের মধ্যে হইতে প্রথম ভাগের ব্যবধানটা একেবারে বিলুপ্ত হইয়া যায় এবং রানু দিব্য সহজভাবে তাহার গিন্নিপনার ভূমিকা আরম্ভ করিয়া দেয়। এই সময়টা সে হঠাৎ এত বড় হইয়া যায় যে ছোট ভাইটি হইতে আরম্ভ করিয়া বাপ, খুড়া, ঠাকুরমা, এমনকি ঠাকুরদাদা পর্যন্ত সবাই তাহার কাছে নিতান্ত ক্ষুদ্র এবং স্নেহ ও করুণার পাত্র হইয়া পড়ে। এই রকম একটি প্রথম ভাগ ছেঁড়ার দিনে কথাটা এইভাবে আরম্ভ হইল, কি করে শাসন করব বলো মেচকা, আমার কি নিঃশ্বাস ফেলবার সময় আছে, খালি কাজ কাজ আর কাজ।
হাসি পাইলেও গম্ভীর হইয়া বলিলাম, তা বটে, কত দিকে আর দেখবে, যে দিকটা না দেখেছি সেই দিকেই গোল। এই তো খোকার কাণ্ড চোখেই দেখলে। কেন রে বাপু, রানু ছাড়া আর বাড়িতে কেউ নেই? খাবার বেলা তো অনেকগুলো মুখ, বলো মেজকা। আচ্ছা, কাল তোমার ঝাল তরকারিতে নুন ছিল? বলিলাম, না, একেবারে মুখে দিতে পারিনি। তার হেতু হচ্ছে রানু কাল রান্নাঘরে যেতে পারেনি, ফুরসত ছিল না। এই তো সবার রান্নার ছিঁড়ি। আজ আর সেরকম হবে না, আমি নিজের হাতে দিয়ে এসেছি নুন। আমার শখের ঝাল তরকারি খাওয়া সম্বন্ধে নিরাশ হইয়া মনের দুঃখ মনে চাপিয়া বলিলাম, তুমি যদি রোজ একবার করে দেখো মা। গাল দুটি অভিমানে ভারী হইয়া উঠিল। হবার জো নেই মেজকা, রানু হয়েছে বাড়ির আতঙ্ক। ওরে, ওই বুঝি রানু ভাড়ার ঘরে ঢুকেছে, রানু বুঝি মেয়েটাকে টেনে দুধ খাওয়াতে বসেছে। দেখ দেখ, তোকে কে এত গিন্নিত্ব করতে বললে বাপু? হ্যাঁ মেজকা, এত বড়টা হলুম, কখনো দেখেছো আমায় গিন্নিত্ব করতে? কখনো এক রত্তিও। বলিলাম, বলে দিলেই হলো একটা কথা, ওদের আর কি। মুখটি বুঝে শুনে যাই। একজন হয়তো বললেন, ওই বুঝি রানু রান্নাঘরে সেঁধুলো। কেউ চেঁচিয়ে উঠলেন, ওরে, রানু বুঝি ওর বাপের। আচ্ছা মেজকা, বাবার ফুলদানিটা আমি ভেঙেছি বলে তোমার একটুও বিশ্বাস হয়? এই ঘটনাটা সবচেয়ে নূতন। গিন্নিপনা করিয়া জল বদলাইতে গিয়া রানুই ফুলদানিটা চুরমার করিয়া দিয়াছে। ঘরে আর দ্বিতীয় কেহ ছিল না। কই, আমি তো মরে গেলেও এই কথা আমি বিশ্বাস করতে পারি না। ঠোঁট ফুলাইয়া রানু বলিল, যার ঘটে একটুও বুদ্ধি আছে সে করবে না। আমার কি দরকার মেজকা ফুলদানিতে হাত দেবার? কেন, আমার নিজের প্রথম ভাগ কি ছিল না যে বাবার ফুলদানি ঘাটতে যাব? প্রথম ভাগের উপর দরদ দেখিয়া ভয়ানক হাসি পাইল। চাপিয়া রাখিয়া বলিলাম, মিছি মিছি দোষ দেওয়া ওদের কেমন একটা রোগ হয়ে পড়েছে। দুষ্টু একটু মুখ নিচু করিয়া রহিল। তাহার পর সুবিধা পাইয়া তাহার সদ্য দোষটুকু সম্পূর্ণরূপে স্খালন করিয়া লইবার জন্য আমার কোলে মুখ গুঁজিয়া আরও অভিমানের সুরে আস্তে আস্তে বলিল, তোমারও এ রোগটা একটু একটু আছে মেজকা, এক্ষুনি বলেছিলে আমি প্রথম ভাগ ছিঁড়ে এনেছি। মেয়ের কাছে হারিয়া গিয়া হাসিতে হাসিতে তাহার কেশের মধ্যে অঙ্গুলি সঞ্চালন করিতে লাগিলাম। বই হারানো, কি ছেঁড়া, পেট কামড়ানো, মাথা ব্যথা, খোকাকে ধরা প্রভৃতি ব্যাপারগুলো যখন অনেক দিন তাহাকে বাঁচাইবার পর নিতান্ত একঘেয়ে এবং শক্তিহীন হইয়া পড়ে, তখন 2-1 দিনের জন্য নেহাত বাধ্য হইয়াই রানু বই স্লেট লইয়া হাজির হয়। অবশ্য পড়াশুনো কিছুই হয় না। প্রথমে গল্প জমাইবার চেষ্টা করে, সংসারের উপর কোনো কিছুর জন্য মনটা খিঁচড়াইয়া থাকায় কিংবা অন্য কোনো কারণে যদি সকলে নিজ নিজ কর্তব্য সম্বন্ধে আমার মনটা বেশি সজাগ থাকে তো ধমক খাইয়া বই খোলে। তাহার পর পড়া আরম্ভ হয়। সেটা রানুর পাঠাভ্যাস কি আমার ধৈর্য, বাৎসল্য, সহিষ্ণুতা প্রভৃতি সদ্গুণের পরীক্ষা তাহা স্থির করিয়া বলা কঠিন। 2.5 বৎসর গিয়াছে, ইহার মধ্যে রানু অজ আম পাতা শেষ করিয়া অচল অধমের পাতায় আসিয়া অচলা হইয়া বসিয়া আছে। বই খুলিয়া আমার দিকে চায়, অর্থাৎ বলিয়া দিতে হইবে। আমি প্রায়ই পড়াশোনার অত্যাবশ্যকতা সম্বন্ধে একটি ক্ষুদ্র উপদেশ দিয়ে আরম্ভ করি। আচ্ছা রানু, যদি পড়াশুনো না করো তো বিয়ে হলেই যখন শ্বশুরবাড়ি চলে যাবে, মেজো কাকা কীরকম আছে, তাকে কেউ সকালবেলা চা দিয়ে যায় কি না, নাইবার সময় তেল কাপড় গামছা দিয়ে যায় কি না, অসুখ হলে কেউ মাথায় হাত বুলিয়ে দেয় কি না, এসব কী করে খোঁজ নেবে? রানু তাহার মেজো কাকার ভাবি দুর্দশার কথা কল্পনা করিয়া মৌন থাকে, কিন্তু বোধ করি প্রথম ভাগ পার হইবার কোনো সম্ভাবনাই না দেখিয়া বলে, আচ্ছা মেজকা, একেবারে দ্বিতীয় ভাগ পড়লে হয় না? আমায় একটুও বলে দিতে হবে না। ওই শোনো না, ওই ওই কয়েজাফালা। রাগিয়া বলি, ওই ডেপমি ছাড় দেখি, ওই জন্য তোমার কিছু হয় না, নাও পড়ো। সেদিন কত দূর হয়েছিল, অচল অধম শেষ করেছিলে? রানু নিষ্প্রভভাবে ঘাড় নাড়িয়া জানায়, হ্যাঁ। বলি, পড়ো তো তাহলে একবার। অচল কথাটির উপর কচি আঙুলটি দিয়া চুপ করিয়া বসিয়া থাকে।
আমার মাথার রক্ত গরম হইয়া উঠিতে থাকে এবং স্নেহ করুণা প্রভৃতি স্নিগ্ধ চিত্ত প্রভৃতিগুলো বাষ্প হইয়া উড়িয়া যাইবার উপক্রম হয়। মেজাজেরই বা দোষ দিয়ে কী করিয়া আজ 1 বৎসর ধরিয়া এই অচল অধম লইয়া কসরত চলিতেছে, এখনও রোজই একই অবস্থা। তবুও ক্রোধ দমন করিয়া গম্ভীরভাবে বলি, ছাই হয়েছে। আচ্ছা বলো, অ চ আর ল, অচল। রানু অয়ের উপর হইতে আঙুলটা না সরাইয়া 3টি অক্ষর পড়িয়া যায়। অধমও ওইভাবেই শেষ হইয়া যায়, অথচ ঝাড়া 1.5টি বৎসর শুধু অক্ষর চেনায় গিয়াছিল। তখন জিজ্ঞাসা করিতে হয়, কোনটা অ? রানু ভীতভাবে আমার দিকে চাহিয়া আঙুলটি সরাইয়া লয়ের উপর রাখে। ধৈর্যের সূত্রটা তখনও ধরিয়া থাকি। বলি, কোনটা ল হলো তাহলে? আঙুলটা শট করিয়া চয়ের উপর সরিয়া যায়। ধৈর্য সাধনা তখনও চলিতে থাকে। শান্ত কণ্ঠে বলি, চমৎকার। আর চ? খানিকক্ষণ স্থিরভাবে বইয়ের দিকে চাহিয়া থাকে, তারপর বলে, চ চ নেই মেজকা। সংযত রাগটা অত্যন্ত উগ্রভাবেই বাহির হইয়া পড়ে। পিঠে চাপড় কষাইয়া বলি, তা থাকবে কেন? তোমার ডেপমি দেখে চম্পট দিয়েছে। হতভাগা মেয়ে, রাজ্যের কথার জাহাজ হয়েছেন, আর এদিকে 2.5 বৎসর প্রথম ভাগের 2.5টে কথা শেষ করতে পারলে না। কত বুড়ো বুড়ো গাধা ঠেঙিয়ে পাশ করিয়ে দিলাম, আর এই একরত্তি মেয়ের কাছে আমায় হার মানতে হলো। কাজ নেই আর তোর অক্ষর চিনে, সন্ধে পর্যন্ত বসে বসে খালি অ চ আর ল অচল, অ ধ আর ম অধম এই আওড়াবি। তোর সমস্ত দিন আজ খাওয়া বন্ধ। বিরক্তভাবে একটা খবরের কাগজ কিংবা বই লইয়া বসিয়া যাই। রানু ক্রন্দনের সহিত সুর মিশাইয়া পড়া বলিয়া যায়। বলি বটে সন্ধ্যা পর্যন্ত পড়িতে হইবে, কিন্তু চরটা বসাইয়াই নিশ্চিন্ত হইয়া যায় যে সেদিনকার মতো পড়া ওই পর্যন্ত। রানু এতক্ষণ চোখের জলের ভরসাতেই থাকে এবং অশ্রু নামিলেই সেটাকে খুব বিচক্ষণতার সঙ্গে কাজে লাগায়। কিছুক্ষণ পরে আর পড়ার আওয়াজ পাই না। বলি, কি হলো? রানু ক্রন্দনের স্বরে উত্তর করে, নেই। কি নেই? বলিয়া ফিরিয়া দেখি চক্ষের জল অচল অধমের উপর ফেলিয়া আঙুল দিয়া ঘষিয়া ঘষিয়া কথা 2টা বিলকুল উড়াইয়া দিয়াছে, একেবারে নিচের 2-3খানা পাতার খানিকটা পর্যন্ত। কিংবা আঙুলের ডগায় চোখের ভিজা কাজল লইয়া কথা 2টিকে চির অন্ধকারে ডুবাইয়া দিয়াছে। এইরূপ অবস্থাতে বলে, আর দেখতে পাচ্ছি না মেজকা। এই রকম আরও সব কাণ্ড। চরটা মারা পর্যন্ত মনটা খারাপ হইয়া থাকে। তাহা ভিন্ন ওর ধূর্তামি দেখিয়া হাসিও পায়। মেয়েদের পড়াশুনো সম্বন্ধে আমার থিওরিটা ফিরিয়া আসে। বলি, না, তোর আর পড়াশুনো হলো না রানু। স্লেটটা নিয়ে আয় দেখিন, দেখে দেই বুলো। পিঠটায় লেগেছে বেশি, দেখি। রানু বুঝিতে পারে তাহার জয় আরম্ভ হইয়াছে, এখন তাহার সব কথাই চলিবে। আমার কাঁধটা জড়াইয়া আস্তে আস্তে ডাকে, মেজকা। উত্তর দেই, কি? আমি মেজকা বড় হইনি। তা তো খুব হয়েছ, কিন্তু কই বড়র মতন? বাধা দিয়া বলে, তাহলে স্লেট ছেড়ে ছোট কাকার মতো কাগজ পেন্সিল নিয়ে আসবো। 4টে উড পেন্সিল আছে আমার, স্লেটে খোকা বড় হয়ে লিখবে এখন। হঠাৎ শিউরিয়া উঠে বলে, ও মেজকা, ও মেজকা, তোমার 2টো পাকা চুল গো, সর্বনাশ, বেছে দে। বলি, দাও। আচ্ছা রানু, এই তো বুড়ো হতে চললাম, তুইও 2 দিন পরে শ্বশুরবাড়ি চলবি। লেখাপড়া শিখলি নি, মরলাম কি বাঁচলাম কি করে খোঁজ নিবি? আমায় কেউ দেখে শোনে কি না, রেঁধে টেঁধে দেয় কি না? রানু বলে, পড়তে তো জানি মেজকা, খালি প্রথম ভাগটাই জানি না। বড় হয়েছে কি না, বাড়ির আর কোন লোকটা প্রথম ভাগ পড়ে মেজকা, দেখাও তো। দাদা ওদিকে ধর্ম সম্বন্ধে খুব লিবারেল মতের লোক ছিলেন, অর্থাৎ হিন্দু ধর্ম সম্বন্ধে অজ্ঞতাটা যেমন গভীর করিয়া রাখিয়াছিলেন, খ্রিস্ট এবং কবেকার জরাজীর্ণ জুরুয়াস্তিয়ানবাদ সম্বন্ধে জ্ঞানটা সেইরূপ উচ্চ ছিল। দরকার হইলে বাইবেল হইতে সুদীর্ঘ কোটেশন তুলিয়া সকলকে চমৎকৃত করিয়া দিতে পারিতেন, এবং দরকার না হইলেও যখন একধার হইতে সমস্ত ধর্মমত সম্বন্ধে সুতীব্র সমালোচনা করিয়া ধর্মমত মাত্রেরই অসারতা সম্বন্ধে অধার্মিক ভাষার ভুরি ভুরি প্রমাণ দিয়া যাইতেন, তখন ভক্তদের বলিতে হইত, হ্যাঁ, এখানে খাতি চলবে না বাবা, যার নাম শশাঙ্ক মুখুজ্জে। দাদা বলিতেন, না, গোঁড়ামিকে আমি প্রশ্রয় দিতে মোটেই রাজি নই।
প্রায় সব ধর্মবাদকেই তিনি গোঁড়ামি নামে অভিহিত করিতেন এবং গালাগালি না দেওয়াকে কহিতেন প্রশ্রয় দেওয়া। সেই দাদা এখন একেবারে অন্য মানুষ। ত্রিসন্ধ্যা না করিয়া জল খান না, এবং জলের অতিরিক্ত যে বেশি কিছু খান বলিয়াই বোধ হয় না। পূজা পাঠ হোম লইয়াই আছেন, এবং বাক ও কর্মে সুচিতা সম্বন্ধে এমন একটা গেল গেল ভাব যে আমাদের তো প্রাণ যায় যায় হইয়া উঠিয়াছে। ভক্তরা বলে ওরকম হবে, কথা তো জানাই ছিল, এ হচ্ছে স্বাভাবিক বিবর্তন, এ একেবারে খাঁটি জিনিস দাঁড়িয়েছে। সকলের যে চিন্তার বিষয় হয়েছে এই যে এই অসহায় লাঞ্ছিত হিন্দু ধর্মের জন্য একটা বড় রকম ত্যাগ স্বীকার করিবার নিমিত্ত দাদা নিরতিশয় ব্যাকুল হইয়া উঠিলেন, এবং হাতের কাছে আর তেমন কিছু আপাতত না পাওয়ায় ঝোঁকটা গিয়া পড়িয়াছে ছোট কন্যাটির উপর। একদিন বলিলেন, ওহে শৈলেন, একটা কথা ভাবছি বলি কেন, একরকম স্থিরই করিয়া ফেলেছি। মুখে গম্ভীর তেজস্বিতার ভাব দেখিয়া সভয়ে প্রশ্ন করলাম, কি দাদা? গৌরী দান করব স্থির করেছি। রানুর কত বয়স হলো? বয়স না বলিয়া বিস্মিতভাবে বলিলাম, সে কি দাদা, এই যুগে? দাদা সংযত অথচ দৃঢ় কণ্ঠে বলিলেন, যুগের এ আর সে নেই শৈলেন, ওইখানেই তোমরা ভুল করো। কাল এক অনন্তব্যাপী অখণ্ড সত্তা, এবং যে শুদ্ধ সনাতন ধর্ম সেই কালকে। একটু অস্থির হইয়া বলিলাম, কিন্তু দাদা ও যে এখনো দুগ্ধপোষ্য শিশু। দাদা বলিলেন, এবং শিশুই থাকবেও যতদিন তোমরা বিবাহ বন্ধনের দ্বারা ওর আত্মার সংস্কার ও পূর্ণ বিকাশের অবসর করে না দিচ্ছ। এটা তোমায় বোঝাতে হলে আগে আমাদের শাস্ত্রকাররা। অসহিষ্ণুভাবে বলিলাম, সে তো বুঝলাম, কিন্তু ওর তো এইসবে 8 বছর পেরুলো দাদা, ওর শরীরই বা কতটুকু, আর তার মধ্যে ওর আত্মাই বা কোথায় তা তো বুঝতে পারি না। আমার কথা হচ্ছে। দাদা সেদিকে মন না দিয়ে নিরাশভাবে বলিলেন, 8 বৎসর পেরিয়ে গেছে? তাহলে আর কই হলো শৈলেন? মনু বলেছেন, অষ্টবর্ষা ভবেদ গৌরী, নববর্ষে তুরোহিণী। জানি অত বড় পুণ্যকর্ম কি আর আমার হাত দিয়ে সমাধান হবে? ছোটটার বয়স কত হলো? রানুর ছোট রেখা 5 বৎসরের। দাদা বয়স শুনিয়া মুখটা কুঞ্চিত করিয়া একটু মৌন রহিলেন। 5 বৎসরের কন্যাদানের জন্য কোনো একটা পুণ্যফলের ব্যবস্থা না করিয়া যাওয়ার জন্য মনুর ওপর চটিলেন, কিংবা অত পিছাইয়া জন্ম লওয়ার জন্য রেখার উপরেই বিরক্ত হইলেন, ঠিক বুঝিতে পারিলাম না। কিছুক্ষণ নীরব থাকিয়া একটা দীর্ঘশ্বাস ফেলিয়া সে স্থান ত্যাগ করিলেন। আমিও আমার রুদ্ধশ্বাসটা মোচন করিলাম, মনে মনে কহিলাম, যাক, মেয়েটার একটা ফাঁড়া গেল। 2 দিন পর দাদা ডাকিয়া পাঠাইলেন। উপস্থিত হইলে বলিলেন, আমি ও সমস্যাটুকুর একরকম সমাধান করে ফেলেছি শৈলেন, অর্থাৎ তোমার রানুর বিবাহের কথা আর কি। ভেবে দেখলাম যুগধর্ম একটু বজায় রেখে চলাই ভালো বই কি। আমি হাঁক ছাড়িয়া বাঁচিলাম, হর্ষের সহিত বলিলাম, নিশ্চয়। শিক্ষিত সমাজে কোথায় 16-17 বছরে বিবাহ চলছে দাদা। এ সময় একটা কচি মেয়েকে, যার 9 বছরও পুরো হয়নি, তা ভিন্ন খাটো গড়ন বলে। ঝাঁটা মারো তোমার শিক্ষিত সমাজকে। আমি সে কথা বলছি না, বলছিলাম যে যদি এই সময় রানুর বিয়ে দিই তা মন্দ কি? বেশ তো, যুগধর্ম বজায় রইল, ওদিকে গৌরীদানেরও খুব কাছাকাছি রইল, ক্ষতি কি? এটা হবে যাকে বলতে পারা যায় এই মডিফাইড গৌরীদান আর কি। আমি একেবারে থ হইয়া গেলাম। কি করিয়া দাদাকে বুঝাইব কিছুই ঠিক করিয়া উঠিতে পারিলাম না। দাদা বলিলেন, পণ্ডিত মশাইয়েরও একটা মত আছে। তিনি অনেক ঘাঁটাঘাঁটি করে দেখে বললেন, কলিতে এইটি গৌরীদানের সমফলপ্রসূ হবে। আমি দুঃখ রাগ মিটাইবার একটি আধার পাইয়া একটু উষ্মার সহিত বলিলাম, পণ্ডিত মশাই তা হইলে একটা নীচ মিথ্যা কথা আপনাকে বলেছেন দাদা। আপনি সন্তুষ্ট হলে উনি এ কথাও বোধহয় শাস্ত্র ঘেটেই বলে দেবেন যে মেয়েকে হাত পা বেঁধে জলে ফেলে দিলেও আজকাল গৌরীদানের ফল পাওয়ার কথা। কলিযুগটা তো ওনার কল্পবৃক্ষ হয়ে দাঁড়িয়েছে, যখন যে বিধানটা চাইবেন পাকা ফলের মতো টুপ করে হাতে এসে পড়বে। 2 জনেই কিছুক্ষণ চুপ করিয়া রহিলাম। আমি কথা কহিলাম, যাক, ওরা বিধান দেন, দিন বিয়ে, আমি এখন আসি, একটু কাজ আছে। আসিবার সময় ঘুরিয়া বলিলাম, হ্যাঁ, শরীরটা খারাপ বলে ভাবছি মাস্টারকে একটু পশ্চিমে গিয়ে কাটাবো, সপ্তাহখানেকের মধ্যে বোধহয় বেরিয়ে পড়তে পারবো, বলিয়া চলিয়া আসিলাম।
অভিমানের সাহায্যে ব্যাপারটা মাস 3-4 কোনো রকমে ঠেকাইয়া রাখিলাম, কিন্তু তাহার পর দাদা নিজেই এমন অভিমান শুরু করিয়া দিলেন যে আমারই হার মানিতে হইল। ধর্মের পথে অন্তরায় হইবার বয়স এবং শক্তি বাবার তো ছিলই না, তবু নাতনির মায়ায় তিনি দোমনা হইয়া কিছুদিন আমারই পক্ষে রহিলেন। তারপর ক্রমে ক্রমে ওই দিকেই ঢলিয়া পড়িলেন। আমি বেখাপ্পা রকম একলা পড়িয়া গিয়া একটা মস্ত বড় ধর্মদ্রোহীর মতো বিরাজ করিতে লাগিলাম। রানুকে ঢালুয়া ছুটি দিয়াছি। মায়াবিনী অচিরেই আমাদের পর হইবে বলিয়া যেন ক্ষুদ্র বুকখানির সমস্তটুকু দিয়া আমাদের সংসারটি জড়াইয়া ধরিয়াছে। পারুক না পারুক সে সমস্ত কাজেই আছে, এবং যেটা ঠিকমতো পারে না সেটার জন্য এমন একটা সংকোচ এবং বেদনা আজকাল তাহার দেখিতে পাই, যাহাতে সত্যই মনে হয় নকলের মধ্যে দিয়া মেয়েটার এবার আসল গৃহিণীপনার ছোঁয়াচ লাগিয়াছে। অসহায় মেজকাকাটি তো চিরদিন তাহার একটা বিশেষ পোষ্য ছিলই, আজকাল আবার প্রথম ভাগ বিবর্জিত সুপ্রচুর অবসরের দরুন একেবারে তাহার কোলের শিশুটিই হইয়া পড়িয়াছে বলিলে চলে। সময় সময় গল্পও হয়, আজকাল বিয়ের গল্পটা হয় বেশি। অন্যের সঙ্গে এ বিষয় লইয়া আলোচনা করিতে রানু ইদানিং লজ্জা পায় বটে, কিন্তু আমার কাছে কোনো দ্বিধাকুণ্ঠাই আসিবার অবসর পায় না। তাহার কারণ আমাদের দুইজনের মধ্যে সমস্ত লঘুত্ব বাদ দিয়া গুরুগম্ভীর সমস্যাবলীর আলোচনা চলিতে থাকে। বলি, তা না হয় হলো রানু, তুমি মাসে 2 বার করে শ্বশুরবাড়ি থেকে এসে আমাদের সংসারটা গুছিয়ে দিয়ে গেলে, আর সবই করলে, কিন্তু তোমার মেজো কাকাটির কি বন্দোবস্ত করছো? রানু বিমর্ষ হইয়া ভাবে, বলে, আমরা সব বলে বলে তো হয়রান হয়ে গেলাম মেজকা, যে বিয়ে করো বিয়ে করো, তা শুনলে গরিবদের কথা? রানু কি তোমার চিরদিনটা দেখতে শুনতে পারবে মেজকা? এরপর তার নিজের ছেলেপুলেও মানুষ করতে হবে তো, মেয়ে আর কতদিন নিজের বলো? তোতা পাখির মতো কচি মুখে বুড়োদের কাছে শেখা বলি শুনিয়া হাসিব কি কাঁদিব ঠিক করিতে পারি না। বলি, আচ্ছা, একটা গিন্নি বান্নি কোণে দেখে এখনো বিয়ে করলে চলে না? কি বলো তুমি? এই বাঁধা কথাটি তাহার ভাবি শ্বশুরবাড়ি লইয়া একটি ঠাট্টার উপক্রমণিকা। রানু কৃত্রিম অভিমানের সহিত হাসি মিশাইয়া বলে, যাও মেজকা, আর গল্প করব না, তুমি ঠাট্টা করছো। আমি চোখ পাকাইয়া বিপুল গাম্ভীর্যের সহিত বলি, মোটেই ঠাট্টা নয় রানু, তোমার শাশুড়িটি বড্ড গিন্নি শুনেছি, তাই বলছিলাম যদি বিয়েই করতে হয়। রানু আমার মুখের দিকে রাগ করিয়া চায় এবং শেষে হাসিয়া চায়। কিছুতেই যখন আমার মুখের অটল গাম্ভীর্য বদলায় না, তখন প্রতারিত হইয়া গুরুত্বের সহিত বলে, আচ্ছা আমি তাহলে। না মেজকা, নিশ্চয়ই ঠাট্টা করছো, যাও। আমি চোখ আরও বিস্ফারিত করিয়া বলি, একটুও ঠাট্টা নেই এর মধ্যে রানু, সব কথা নিয়ে কি আর ঠাট্টা চলে মা? রানু তখন ভারিক্কে হইয়া বলে, আচ্ছা তাহলে আমার শাশুড়িকে একবার বলে দেখবক্ষণ, আগে যাই সেখানে, তিনি যদি তোমায় বিয়ে করতে রাজি হন তো তোমায় জানাবক্ষণ, তার জন্য ভাবতে হবে না। তাহার পর কৌতুকদীপ্ত চোখে চাহিয়া বলে, আচ্ছা মেজকা, প্রথম ভাগ তো শিখিনি এখনো, কি করে তোমায় জানাবো বলো দেখিন, তবে বুঝবো। হ্যাঁ, আমি নানান রকম আন্দাজ করি। বিজয়িনী ঝাঁকড়া মাথা দুলাইয়া হাসিয়া বলে, না হলো না, কখনো বলতে পারবে না, সে বড্ড শক্ত কথা। এই সব হাসি তামাশা গল্পগুজব হঠাৎ মাঝখানে শেষ হইয়া যায়। রানু চঞ্চলতার মাঝে হঠাৎ গম্ভীর হইয়া বলে, যাক, সে পরের কথা পরে হবে, যাই তোমার চা হলো কি না দেখি গে, কিংবা যাই, গল্প করলেই চলবে না, তোমার লেখার টেবিলটা আজ গুছোতে হবে, একদাই হয়ে রয়েছে, ইত্যাদি। এই রকমভাবে রানুকে নিবিড় হইতে নিবিড়তরভাবে আমার বুকের মধ্যে আনিয়া দিতে দিতে বিচ্ছেদের দিনটা আগাইয়া আসিতেছে। বুঝিবা রানুর বুকটিতেও এই আসন্ন বিচ্ছেদের বেদনা তাহার অগোচরে একটু একটু করিয়া ঘনাইয়া উঠিতেছে। কচি সে, বুঝিতে পারে না, কিন্তু যখনই আজকাল ছুটি পাইলে নিজের মনেই স্লেট ও প্রথম ভাগটা লইয়া হাজির হয়, তখনই বুঝিতে পারি এ আগ্রহটা তাহার কাকাকে সান্ত্বনা দেওয়ারই একটা নূতন রূপ,
কেননা প্রথম ভাগ শেখার আর কোনো উদ্দেশ্য থাক আর না থাক, উহার উপরেই ভবিষ্যতে তাহার কাকার সমস্ত সুখ সুবিধা নির্ভর করিতেছে, রানুর মনে এ ধারণাটুকু বদ্ধমূল হইয়া গিয়াছে। এখন আর একেবারেই উপায় নাই বলিয়া তাহার শিশুমনটি ব্যথায় ভরিয়া ওঠে। প্রবীণার মতো আমায় তবুও আশ্বাস দেয়, তুমি ভেবো না মেচকা, তোমার প্রথম ভাগ না শেষ করে আমি কখনো শ্বশুর বাড়ি যাব না, নাও বলে দাও। পড়া অবশ্য এগোয় না, বলিয়া দিব কি, প্রথম ভাগটা দেখিলেই বুকে যেন কান্না ঠেলিয়া ওঠে। আবার প্রতিদিনই গৌরীদানের বর্ধমান আয়োজন। বাড়ির বাতাসে আমার হাঁপ ধরিয়া ওঠে। এক একদিন মেয়েটাকে বুকে চাপিয়া ধরি, বলি, আমাদের কোন দোষে তুই এত শিগগিরই পর হতে চললি রানু? বোঝে না, শুধু আমার ব্যথিত মুখের দিকে চায়। এক একদিন অবুঝভাবেই কাঁদো কাঁদো হইয়া ওঠে। এক একদিন তো জোর গলায় প্রতিজ্ঞা করিয়া বসে, তোমার কষ্ট হয় তো বিয়ে এখন করবই না মেচকা, বাবাকে বুঝিয়ে বলবো খন। একদিন এইরকম প্রতিজ্ঞার মাঝখানেই সানাইয়ের করুণ সুর বাতাসে ক্রন্দনের লহর তুলিয়া বাজিয়া উঠিল। রানু কুণ্ঠিত আনন্দে আমার মুখের দিকে চাহিয়া হঠাৎ কিরকম হইয়া গিয়া মুখটা নিচু করিল। বোধ করি তাহার মেজ কাকার মুখে বিষাদের ছায়াটা নিতান্তই নিবিড় হইয়া তখন ফুটিয়া উঠিয়াছিল। গৌরীদান শেষ হইয়া গিয়াছে। আমাদের গৌরীর আজ বিদায়ের দিন। আমি শুভকর্মে যোগদান করিয়া পুণ্য সঞ্চয় করিতে পারি নাই, এবারই সেবারই করিয়া বেড়াইয়াছি। বিদায়ের সময় বরবধূকে আশীর্বাদ করিতে আসিলাম। দীপ্তশ্রী কিশোর বরের পাশে পট্টবস্ত্র ও অলঙ্কার পরা মালাচন্দনে চর্চিত রানুকে দেখিয়া আমার তপ্ত চক্ষু দুইটি জুড়াইয়া গেল। কিন্তু ও যে বড্ড কচি, এত সকালে কি করিয়া বিদায়ের কথা মুখ হইতে বাহির করা যায়? ও কি জানে আজ কতই পর করিয়া ওকে বিদায় দিতেছি আমরা? চক্ষে কোঁচার খুঁট দিয়া এই পুণ্য দর্শন শিশু দম্পতিকে আশীর্বাদ করিলাম। রানুর চিবুকটি তুলিয়া প্রশ্ন করিলাম, রানু, তোর এই কোলের ছেলেটাকে কার কাছে? আর বলিতে পারিলাম না। রানু শুনিয়াছি এতক্ষণ কাঁদে নাই। তাহার কারণ নিশ্চয়ই এই যে সংসারের প্রবেশপথে দাঁড়াইতে ওর অসময়ের গৃহিণীপনাটা সরাইয়া দিয়া ওর মধ্যেকার শিশুটি বিস্ময়ে কৌতূহলে অভিভূত হইয়া পড়িয়াছিল। আমার কথার আভাসে সেই শিশুটি নিজের অসহায়তার আকুল হইয়া পড়িল। আমার বাহুতে মুখ লুকাইয়া রানু উচ্ছ্বসিত আবেগে ফুলিয়া ফুলিয়া কাঁদিয়া উঠিল। কখনো কচি মেয়ের মতো ওকে ভুলাইতে হয় নাই। আমার খেলাঘরের মা হইয়া ওই এতদিন আমাকে আদর করিয়াছে, আশ্বাস দিয়াছে। সেইটাই আমাদের সম্বন্ধের মধ্যে যেন সহজ এবং স্বাভাবিক হইয়া পড়িয়াছিল। ভালো মানাই তো। আজ প্রথম ওকে বুকে চাপিয়া সান্ত্বনা দিলাম, যেমন দুধের ছেলে মেয়েকে শান্ত করে, বুঝাইয়া মিথ্যে কহিয়া কত প্রলোভন দিয়া। তবুও কি থামিতে চায়? ওর সব হাসির অন্তরালে এতদিন যে গোপনে শুধু অশ্রুই সঞ্চিত হইয়া উঠিতেছিল। অনেকক্ষণ ফোঁপাইয়া ফোঁপাইয়া সে থামিল। অভ্যাস মতো আমার করতল দিয়াই নিজের মুখটা মুছাইয়া লইল। তাহার পর হাতটাতে একটু টান দিয়া আস্তে আস্তে বলিল, এদিকে এসো, শোনো মেচকা। দুইজন একটু সরিয়া গেলাম। সকলে এই সময় মাতাপুত্রের অভিনয়ের দিকে চাহিয়া রহিল। রানু বুকের কাছ হইতে তাহার সুপ্রচুর বস্ত্রের মধ্য হইতে লাল ফিতায় যত্ন করিয়া বাঁধা 10-12খানি প্রথম ভাগের একটা বান্ডিল বাহির করিল। অশ্রুসিক্ত মুখখানি আমার মুখের দিকে তুলিয়া বলিল, প্রথম ভাগগুলো হারাইনি মেচকা, আমি দুষ্টু হয়েছিলাম, মিছে কথা বলতুম। গলা ভাঙিয়া পড়া একটু থামিল, আবার বলিল, সবগুলো নিয়ে যাচ্ছি মেচকা। খুব লক্ষ্মী হয়ে পড়ে পড়ে এবার শিখে ফেলব। তারপর তোমায় রোজ রোজ চিঠি লিখব। তুমি কিচ্ছু ভেবো না মেচকা।
এতটা বয়সেও রানুর প্রথম ভাগ পড়তে পড়তে শেষের দিকে অক্ষরগুলো ঝাপসা হয়ে যাচ্ছিল। কি অবিস্মরণীয় সব লেখা ওনাদের, না? আজ পড়লাম বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের রানুর প্রথম ভাগ। আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো। আর এরকম নানান স্বাদের গল্প শুনতে, কবিতা শুনতে, শ্রুতি নাটক শুনতে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই। আবার অন্য দিন অন্য কিছু নিয়ে চলে আসব। নমস্কার।